ভ্রাম্যমান কলার দোকান। শঙ্করপুর গ্রামে সিরাজ নামের এক লোক থাকতো। সে পাশের গ্রামের ফ্যাক্টরিতে কাজ করত, আর অন্য সময় সে কলা চাষ করত। তার চাষ করা গাছের সব কলা সে বাচ্চাদের খাবার জন্য দিয়ে দিত। সবকিছু ঠিকভাবেই চলছিল, কিন্তু হঠাৎ মহামারী ছড়িয়ে পড়ার কারণে সবকিছু বন্ধ হয়ে যায়। সিরাজের ফ্যাক্টরিও বন্ধ হয়ে যায়। মালিক সিরাজকে বলে, সিরাজ, আমাদের ফ্যাক্টরি বন্ধ করতে হবে ও তোমাকে চাকরি থেকে বের করে দিচ্ছি। কি বললেন মালিক? চাকরি চলে গেলে আমি কি করব? কি উপার্জন করব আর খাবই কি? সিরাজ মন খারাপ করে বাড়ি ফিরে যায়। কি করব সালমা, মহামারীর কারণে সব কিছু বন্ধ হয়ে গেছে, আমার চাকরিও চলে গেছে, আমাদের কাছে খাওয়ারও কিছু নেই, আমরা চলবো কিভাবে? এই কথা শুনে সালমা সিরাজকে বলল, এভাবে চিন্তা করে কি হবে? আপনার কলার ক্ষেত আছে, আগে আপনি মনের খুশিতে চাষ করতেন, এখন উপার্জনের জন্য করবেন। মহামারীর কারণে লোকেরা বাড়ি থেকে বাইরে যেতে পারছে না, আপনি সাইকেলে করে কলা ডেলিভারি করুন, এতে মানুষের সেবাও হবে আবার উপার্জনও। কিন্তু এর সাথে মাস্ক পরা আর সামাজিক দূরত্বের কথাও মনে রাখতে হবে। পরের দিন সিরাজ তার ক্ষেত থেকে কলা এনে সাইকেলের পেছনে বেঁধে নেয়, আর মহামারী থেকে বাঁচার জন্য নিজের মুখে মাস্ক লাগিয়ে গ্রামে কলা বিক্রি করতে শুরু করে। কলা নাও কলা, মিষ্টি মিষ্টি কলা। যারা মহামারীর কারণে বাড়ির বাইরে আসতে পারছিল না, তারা সেখানে কলা বিক্রেতা দেখে খুব খুশি হয় এবং সবাই সিরাজের কাছ থেকে কলা কিনে নেয়। দেখতে দেখতেই সিরাজের কলা শেষ হয়ে যায়। সিরাজ পরিশ্রম করে তার কলার ফলন দ্বিগুণ করে ফেলে, আর সেই কলার সাথে লোকদের প্রয়োজনীয় জিনিসও বিক্রি করতে থাকে। তার ভালো কাজ দেখে লোকেরা তার প্রশংসা করে। সিরাজ, তোমাকে ধন্যবাদ, তুমি অনেক ভালো কাজ করছো। এই মহামারীতে আমরা বাইরে যেতে পারি না, কিন্তু তুমি নিজের খেয়াল রেখেও আমাদের সাহায্য করছো। কিছুদিন পর সিরাজের কাছে অনেক টাকা জমে যায়। এরপর সে একটি গাড়ি কিনে নেয় আর গাড়িতে করে কলা বিক্রি শুরু করে। এখন সে শহরে গিয়েও কলা বিক্রি করে, কিন্তু সে কলা বিক্রির সাথে সাথে লোকদের মহামারী থেকে বাঁচার উপায়ও বলতো। কলা নাও কলা, নিজের শক্তি বাড়াও, মাস্ক পরো, হাত ধো, স্যানিটাইজ করো, কলা নাও কলা, অনেক ভালো কলা, তাজা তাজা কলা। সবাই সিরাজের কথা শুনে অনুপ্রাণিত হতো। সিরাজের কাজের কারণে তাদের গ্রাম মহামারী থেকে সুরক্ষিত ছিল। সবাই সিরাজকে ভ্রাম্যমান কলার দোকানওয়ালা নামে চিনত। উটের গাড়িওয়ালার সফলতা। ভোজপুর গ্রামে শর্মা মশাইয়ের এক অনাথ আশ্রম ছিল। সেখানে শর্মা মশাই অনাথ বাচ্চাদের লালন পালন করতেন। ভোজপুর গ্রাম এক মরুভূমির মাঝে ছিল, তাই সেখানে সবকিছু পাওয়া যেত না, যেমন সবজি, দুধ ইত্যাদি। একদিন শর্মা মশাই পাশের গ্রামে যান। সেখানে অনেক জমিতে সবজি চাষ হচ্ছিল, আর কৃষকেরা সেখানে গরু ও মহিষও পালত। এসব দেখে শর্মা মশাই অনেক খুশি হন আর একজন কৃষকের সাথে আলোচনা করতে থাকেন। ভাই, তুমি কি ভোজপুরে জিনিস পাঠাতে পারবে? তোমার কাছে তো অনেক সবজি আছে ও গরু মহিষও আছে। হ্যাঁ স্যার, বিক্রি তো করি, কিন্তু মরুভূমি পার করে ভোজপুরের মতো ছোট গ্রামে আমি যাব কেন? সেখানে গেলে তো আমার অনেক ক্ষতি হবে ও যাওয়াও তো অনেক কঠিন, মরুভূমি পার করে যেতে হবে। শর্মা মশাই সেই গ্রামের সব কৃষকদের সাথে কথা বলেন, কিন্তু কেউই ভোজপুরে সবজি ও দুধ পাঠাতে রাজি হয় না। শর্মা মশাই মন খারাপ করে ভোজপুরে ফিরে যান। তখনই এক ছেলেকে দেখতে পান যে এক খালি উটের গাড়ি নিয়ে যাচ্ছিল। শর্মা মশাই সেই ছেলেকে জিজ্ঞেস করেন, আরে বাবা, না স্যার, আমি এ গ্রামে থাকি না, আমি তো শুধু আমার গাড়ি নিয়ে এখানে এসেছিলাম যাতে কিছু টাকা উপার্জন করতে পারি। আচ্ছা, তাহলে তুমি কাজটা খুঁজছ। আচ্ছা, আমি তোমাকে কাজ দেব। তুমি কি এই গ্রাম থেকে সবজি, ফল ও দুধ ও অন্য কিছু জিনিস ভোজপুর গ্রামে পৌঁছে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই স্যার।
আমার কাছে তো উট আছে। ও উটকে তো মরুভূমির জাহাজ বলা হয়। এর বালুতে চলার ক্ষমতা আছে। আমি অবশ্যই ভোজপুরে আপনার জিনিস নিয়ে যাব। শর্মা মশাই এ কথা শুনে খুশি হয়ে যান। তিনি গ্রামের এক কৃষকের সাথে সেই ছেলের পরিচয় করিয়ে দেন। সেই লোক তাকে দুধ ও সবজি দিতে রাজি হয়ে যায়। শর্মা মশাই অনেক সবজি, দুধ ইত্যাদি নিয়ে সেই গাড়িতে উঠেন। তাজা সবজি, ফল ও দুধ দেখে অনাথ আশ্রমের সব বাচ্চারা খুশি হয়ে যায়। আর অন্যদিকে সেই উটের গাড়িওয়ালা যুবকও কাজ পেয়ে যায়। এখন সেই ছেলে প্রতিদিন গ্রাম থেকে ফল ও সবজি ভোজপুরের অনাথ আশ্রমে নিয়ে যাওয়া আসা করে। এক গ্রামে আয়ারাম নামের এক লোক থাকতো। সে পেঁপের ব্যবসা করত। সে অনেক কৃপণ ও বদমেজাজি লোক ছিল। সেই গ্রামে বিশাল নামের এক ছোট ব্যবসায়ী ছিল। বিশাল প্রতিদিন আয়ারামের কাছ থেকে পেঁপে কিনে গ্রামের অলিতে গলিতে বিক্রি করত। এভাবেই তার জীবন চলছিল। একদিন বিশালের কাছে পেঁপে কেনার মতো কোনো টাকা ছিল না। তখন আয়ারাম বলে, কিরে বিশাল, টাকা না দিলে মাল পাবি না। যা যা গিয়ে টাকা নিয়ে আয়। বিশাল মন খারাপ করে বাড়িতে ফিরে যায়। তখনই তার স্ত্রী বলে, ওগো, কি হয়েছে গো? তুমি এত তাড়াতাড়ি কিভাবে ফিরে আসলে? কি করব বলো, আয়ারাম টাকা ছাড়া পেঁপে দেবে না, তাই কিছু হলো না। বাড়িতে বাচ্চারা না খেয়ে আছে। এই নাও আমার পায়ের নুপুর, এটা বিক্রি করে পেঁপে কিনে কিছু টাকা উপার্জন করো। বিশাল নুপুর বিক্রি করে আয়ারামের কাছ থেকে কিছু পেঁপে কেনে এবং তার ভ্যানে রাখে। কিন্তু দুষ্ট আয়ারাম তাকে সব পচা পেঁপে দিয়েছিল। বাজারে যেতেই কেউ তার কাছ থেকে পেঁপে কিনতে আসে না। এসব পচা পেঁপে দেখে বিশাল খুব দুঃখ পায় এবং সব ফেলে দেয়। খালি ভ্যান নিয়ে বাড়িতে যাবার সময় রাস্তায় এক বুড়ো লোককে দেখতে পায়। বাবা, আমাকে সাহায্য করো। আমাকে এক গাড়িওয়ালা অ্যাক্সিডেন্ট করে ফেলে গিয়েছে। আমি সবার কাছে সাহায্য চাইছি, কিন্তু কেউ করছে না। তুমি কি আমাকে আমার বাড়িতে নিয়ে যাবে? আচ্ছা চাচা, আসুন আমার ভ্যানে বসুন। এভাবে কিছু দূর যেতে বুড়ো লোক ভ্যান থামাতে বলে। আরে কি হলো কাকা, এখানে তো কোনো বাড়ি নেই। আমার বাড়ি এই ঝোপের পেছনে। আমি এখান থেকে যেতে পারবো। তুমি এই পেঁপে নাও ও বাজারে গিয়ে বিক্রি করো। তুমি অনেক ভালো থাকবে। এ কথা বলে লোকটি অদৃশ্য হয়ে যায়। বিশাল অবাক হয়ে যায়। আর যখনই বিশাল বাজারে ফিরে যায়, দেখতে দেখতে ভ্যানে রাখা পেঁপে একটি অনেক বড় পেঁপে হয়ে যায়। বিশাল অবাক হয়ে যায়। তখনই লোকেরা পেঁপে দেখতে সেখানে আসে। এরপর বিশাল সেই পেঁপে কেটে বিক্রি করতে শুরু করে। সেটি এত সুস্বাদু ছিল যে পুরো পেঁপেটাই বিক্রি হয়ে যায়। এভাবে সে অনেক টাকা উপার্জন করে। হে প্রভু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি সেই চাচাকে পাঠিয়ে আমাকে সাহায্য করেছো। এরপর বিশাল বাড়ি ফিরে সব টাকা তার স্ত্রীকে দেয়। আরে এ কি গো, এত টাকা? এরপর বিশাল সব কথা তার স্ত্রীকে বলে। এরপর প্রতিদিন সে একটি পেঁপে কিনে তার ভ্যানে রাখতো আর সেটি অনেক বড় হয়ে যেত। এভাবেই পেঁপে বিক্রি করে তারা সুখী জীবন যাপন করে। বিশাল ট্রাক্টর বাইক। গুঞ্জনপুর নামের এক শহরে বালু ও রামু নামের দুই বন্ধু থাকতো। তারা দুজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তো। রামুর বাবা অনেক ধনী ছিল আর সে যা চাইতো তাই কিনে দিত। কিন্তু বালুর বাবা একজন সাধারণ কৃষক ছিলেন আর জমিতে চাষ করতেন। এই নিয়ে রামু অনেক অহংকার করত। একদিন যখন বালু, রামু ও তার বন্ধুরা বসে গল্প করছিল, তখন তারা কলেজের একটি ঘোষণা জানতে পারে। শোনো শোনো শোনো, আমাদের কলেজে বার্ষিক দিন পালন করা উপলক্ষে সবার মাঝে এক বাইক প্রতিযোগিতা আয়োজন করা হবে। সেখানে আপনারা বিভিন্ন ধরনের রেসিং বাইক আনতে পারবেন। যে জিতবে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এটি শুনে রামু বলল, আরে ভালোই তো, আমি আমার নতুন রেসিং বাইক নিয়ে এই প্রতিযোগিতায় আসব। ইট উইল বি এক্সাইটিং। রামুর কথা শুনে বালু বলে উঠল,
আমি আমার বাবার বাইক এনে প্রতিযোগিতা করব। সব বন্ধুরা তার কথা শুনে হাসতে থাকে আর রামু বলে, আরে তোর তো পুরনো বাইক, সেটা দিয়ে কিভাবে প্রতিযোগিতা করবি তুই? বালু বাড়িতে গিয়ে তার বাবাকে রেসিং বাইকের কথা বলে। আরে বালু, তুমি তো আমাদের অবস্থা জানো, এখন আমি কিনে দিতে পারবো না বাবা। আমি কিছু কিনে দিতে বললেই আপনি এমনই বলেন বাবা। আমি কিছু জানি না, আপনাকে কিছু না কিছু করতেই হবে। হ্যাঁ, আমার মাথায় বুদ্ধি এসেছে বাবা। কেননা আমরা আমাদের পুরনো বাইকের কোনো টায়ারটি খুলে এক বড় ট্রাক্টরের টায়ার লাগিয়ে দিই, যাতে সেটা একদম নতুনের মতো লাগবে ও তুমি প্রতিযোগিতাও করতে পারবে। এই কথা ভেবে বালু ও তার বাবা পরিশ্রম করে তাদের পুরনো বাইকের টায়ার খুলে একটি বড় ট্রাক্টরের টায়ার লাগিয়ে দেয় এবং প্রতিযোগিতার দিন বালু সেই বাইক নিয়ে কলেজে যায়। সবাই এত বড় বাইক দেখে অবাক হয়ে যায়। অন্যরা অনেক ভালো বাইক নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছিল। যখন প্রতিযোগিতা শুরু হয় তখন বালুর বাইক সবার পেছনে থাকে, কিন্তু আস্তে আস্তে বালুর বড় টায়ারওয়ালা বাইক সব বাইকদের ছাড়িয়ে সামনে চলে যায় আর প্রথম হয়। তখন প্রতিযোগিতার আয়োজক বললেন, দেখেছো কিভাবে বালুর বড় ট্রাক্টরের টায়ারওয়ালা বাইক প্রথম হয়ে গেল? অভিনন্দন বালু, এই নাও তোমার পুরস্কার 10 লক্ষ টাকা। অনেক ধন্যবাদ স্যার। সবার আগে আমি আমার বাবাকে ধন্যবাদ দিতে চাই, কারণ বাবাই আমাকে এই বুদ্ধি দিয়েছেন। বালু খুশি মনে বাড়ি ফিরে যায় আর সব টাকা তার বাবাকে দিয়ে দেয়। সেই টাকায় চাষের জন্য একটি নতুন ট্রাক্টর আর বালুর জন্য নতুন বাইক কেনা হয়। কিন্তু বালু তার বড় টায়ারওয়ালা বাইক চালাতে থাকে।